আলাইকুম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, ব্যবসা শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় 6-এর ক্লাস নিব বলে। এই অধ্যায় 6-এর শিরোনাম হচ্ছে অর্থায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো শারীরিকভাবে, মানসিকভাবে? যে সময়ে, যে বয়সে তোমাদের খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে উড়ে বেড়ানোর কথা, রঙিন প্রজাপতির মতো, অথবা ঘুরে বেড়ানোর কথা, তোমরা এখন আছো ঘরবন্দি। স্বাভাবিকভাবেই তোমাদের কারো কারো মনের অবস্থা আপস অ্যান্ড ডাউন হতে পারে, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে যে তোমরা এবং আমরা সবাই এখন একটি বিশেষ পরিস্থিতিতে আছি, যার জন্য আমরা কি করতে পারছি না, ঘর থেকে বের হতে পারছি না। তো এই ক্ষেত্রে আমরা এই যে যুদ্ধকালীন একটি পরিস্থিতির মতো অবস্থায় আছি, সেজন্য আমরা সবকিছু করতে পারছি না। তো আমাদের ঘরে থেকে আমাদের কিভাবে মন ভালো রাখা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। তো তোমরা অনেকের অনেক ভালো বই পড়া হয়নি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তোমরা সেই ভালো বইগুলো পড়তে পারো। আবার অনেকে গল্প লিখতে পারো, কবিতা লিখতে পারো, আবার অনেকে ভালো ছবি আঁকতে পারো, তারা ছবি আঁকবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি অবসর সময়গুলো এভাবে কাটাবে। তাহলে কি হবে, তোমাদের শরীর যেমন সুস্থ থাকা জরুরি, সেরকম মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের সেদিকে খেয়াল রাখাও জরুরি। আমরা যেগুলো পছন্দের বিষয়, সেই কাজগুলো, ভালো কাজগুলো করেও আমরা কি করতে পারি, এই সময় কাটাতে পারি। তারপরে আমি তোমাদের সাথে এই কথাগুলো কেন শেয়ার করলাম, যে তোমরা আমার কিশোর বয়সের শিক্ষার্থী, অনেকের মানসিক অবস্থা খারাপ থাকতে পারে, তোমাদের যেন মনের শক্তি বাড়ে, সেই জন্য আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আর আমি কেমন আছি, আমি তোমাদের ক্লাসে যাওয়ার আগে যেমন আমি সচেতনভাবে আইডি কার্ড পড়তাম, এখনো তোমাদের ক্লাসে আসার আগে, তোমাদের সামনে হাজির হওয়ার আগে আমি সচেতনভাবে আইডি কার্ড পড়ি, কারণ যেন আমি তোমাদের সামনে সুন্দরভাবে হাজির হতে পারি। তোমরা ক্লাসে যখন আসতে, তখন তোমরা মানে সবাই প্রপারলি ইউনিফর্ম পরে আসতে। তা আমি চেষ্টা করতাম যেন আমিও তোমাদের সামনে সুন্দরভাবে হাজির হতে পারি, আইডি কার্ড সহ, আমি আমার নির্দিষ্ট ইউনিফর্মে। তো যাই হোক, আমি ভালো আছি, সুস্থ আছি। তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমি তোমাদের ক্লাসগুলো সঠিকভাবে, সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। তোমরা কি দেখতে পাচ্ছ একটি ছবি? এই ছবিটি কিসের ছবি? এই ছবিটি হলো, যে আমরা যদি মনে করি এটি একটি সুপার শপের ছবি, মানে যেখানে সব ধরনের জিনিসপত্র কেনা বেচা হয়। আমরা যদি মনে করি যে আমাদের ক্লাসের কারো একজনের বাবা চিন্তা করলেন যে এরকম একটি সুপার শপ দিবেন, তো এই সুপার শপ দেওয়ার জন্য তিনি একটি কি করলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, মনে মনে পরিকল্পনা করলেন। তার এই পরিকল্পনাটি কিন্তু অন্য ৮-১০টি পরিকল্পনার মতো নয়। যেমন তিনি পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন বা তিনি বাজারে যাবেন, বিষয়টি এরকম নয়। বিষয়টি একটু ভিন্ন ধরনের পরিকল্পনা, যেখান থেকে তার মানে আয় আসবে এবং তার কিছু খরচও করতে হবে এর জন্য। তাহলে এটি হচ্ছে কি, এটি হচ্ছে এক ধরনের আর্থিক পরিকল্পনা। এই যে তিনি একটি সুপার শপ দিতে চাইলেন, তিনি একটি কি করলেন, আর্থিক পরিকল্পনা গ্রহণ করলেন। এই আর্থিক যে পরিকল্পনা গ্রহণ করলেন, এর জন্য তার কি দরকার হবে? অর্থ দরকার হবে, টাকা দরকার হবে, মূলধন দরকার হবে। তাহলে তিনি কি করবেন, অর্থ সংগ্রহ করতে হবে তার। তো তিনি দেখা গেল যে এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে তিনি অর্থ
সংগ্রহ করবেন, অর্থ একসাথে করবেন। যদি তার কাছে পুরো অর্থ না থাকে, এই সুপার শপ দেওয়ার জন্য পুরো অর্থ না থাকে, তাহলে তিনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা বা চাচা এরকম কারো কাছ থেকে তিনি কি করতে পারেন, নিজের টাকা সহ অর্থ সংগ্রহ করবেন। মানে অর্থের সোর্সগুলো কি কি হতে পারে সেটাও তিনি নির্ধারণ করবেন। তা আমরা যদি এই ছবিটিকে প্রতীক হিসেবে ধরে নিই, যে ছবির পেছনে যারা দাঁড়িয়ে আছে তিনি তার টাকা ছাড়া তাদের কাছ থেকে তিনি এই অর্থ সংগ্রহ করতে পারেন। তারপরে তিনি অর্থ সংগ্রহ করার পরে কি করবেন? অর্থ সংগ্রহ করার পরে তিনি বিনিয়োগ করবেন, অর্থ বিনিয়োগ করবেন, এবং বিনিয়োগ করার পরে তার কি হবে? বিনিয়োগ বাড়বে, তার অর্থ বাড়বে এবং তার আয় বৃদ্ধি পাবে। এই যে আমরা আয় বৃদ্ধির মানে একটি সিম্বলিক চিত্র আমরা দেখিয়েছি, যে তিনি কি করেছেন, এই গাছের চিত্র দেখা যাচ্ছে যে এটি একটি সিম্বলিক অর্থে তার যে বিনিয়োগ তিনি করবেন, সেই বিনিয়োগের অর্থ কি হবে? বাড়বে, তার মুনাফা বৃদ্ধি হবে, মুনাফা হবে। সেই মুনাফা তিনি কি করবেন? আবার তিনি সংরক্ষণ করবেন। সব মুনাফা তিনি নিজে করবেন না, কিছু মুনাফা তিনি নিজের পরিবারের খরচের জন্য রাখবেন, আবার ব্যবসায় আবার নতুন ব্যবসা সন্ধান করবেন, নতুন ব্যবসার কাজে লাগাবেন, অথবা তার পুরনো ব্যবসার সম্প্রসারণের কাজেও এই অর্থ লাগাতে পারেন। এটি তো গেল একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা, কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়াও সরকারও কি করতে পারেন? এই আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। যেমন সরকার, এই যে আমরা একটি মহান জাতীয় সংসদের ছবি দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের সরকার কি করেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখান থেকে বিভিন্ন আর্থিক পরিকল্পনার গ্রহণের জন্য বিভিন্ন আইন প্রণয়ন করেন, আমাদের প্রত্যেক বছরের বার্ষিক বাজেট প্রণয়ন করেন, যে কিভাবে আয় আসবে, কিভাবে খরচ হবে, কোন কোন খাতে খরচ হবে, সেগুলো বাংলাদেশ সরকার করে থাকেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠ্যসূচি আমাদের তাহলে কি? এই যে আমরা বিষয়গুলো ছবিতে বললাম, এই ছবিগুলোর বিষয়কে আমরা কি বলবো? যে অর্থায়ন। তার মানে কি আমাদের আজকের পাঠ্যসূচির প্রথমেই আছে হলো অর্থায়নের ধারণা। অর্থায়ন কি, অর্থায়ন কাকে বলে, অর্থায়ন সম্পর্কে কে কি বলেছেন সেটি। তারপরে আছে হলো অর্থায়নের কার্যাবলী, মানে অর্থায়ন করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে। তারপরে আছে এই অর্থায়নের জন্য আমরা কোন কোন উৎস থেকে, উৎসগুলো কি কি হতে পারে, কোন কোন খাত থেকে আমরা, কার কার কাছ থেকে আমরা টাকা সংগ্রহ করতে পারি, কোন কোন প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা টাকা সংগ্রহ করতে পারি, অর্থায়নের উৎস। তারপরে চলো শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রথম টপিকটি দেখি, অর্থায়ন কি। অর্থায়ন শব্দের ইংলিশ হচ্ছে ফিনান্স। ফিনান্সের বাংলা হচ্ছে কি? অর্থায়ন বা অর্থ সংস্থান বা অর্থের যোগান। এই ফিনান্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফিনিশ থেকে, যার অর্থ হচ্ছে অর্থের সংস্থান, অর্থের যোগান বা অর্থ সংগ্রহ করা। আর তাহলে সংক্ষিপ্ত অর্থে আমরা অর্থায়ন বলতে কি বুঝি? সংক্ষিপ্ত অর্থে অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিনান্সের একটি ইংলিশে একটি জনপ্রিয় সংজ্ঞা আছে, সেটি হচ্ছে কি? ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্লেইং উইথ মানি। অর্থাৎ ফিনান্স হচ্ছে কি? টাকা নিয়ে খেলা, টাকা নিয়ে খেলার একটি বিজ্ঞান এবং কলা। তো কলা হচ্ছে কি? যে মানে এটি আসলে টাকা সবাই আমরা খরচ করতে পারি না, যৌক্তিকভাবে খরচ করতে পারি না। টাকা যৌক্তিকভাবে ইনকাম করার এবং খরচ করার নাম হচ্ছে কি? ফিনান্স। তার মানে কি ফিনান্স বলতে আমরা কি একটি মানে টাকা নিয়ে খেলা করার একটি কলা বোঝানো হয়েছে এখানে। খেলা করা মানে হচ্ছে কি? যে টাকা কিভাবে যৌক্তিকভাবে ইনকাম আয় করব এবং সেটি কিভাবে ব্যয় করা হবে সেটিও যৌক্তিকভাবে ব্যয় করা হবে, তার একটি কৌশল বা আর্টকে বলা হয় কি? ফিনান্স।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অর্থায়ন কি? অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ। মানে কোনো আমরা যে আর্থিক পরিকল্পনা গ্রহণ করব, সেই আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহ করতে হবে, এবং তহবিল সংগ্রহ করলেই হবে না, সেটা বিনিয়োগ করার জন্য বিভিন্ন ব্যবস্থাপনামূলক কাজ হচ্ছে অর্থায়ন। অর্থায়ন, তাহলে আমরা অর্থায়নের একটি সংজ্ঞা আমরা দেখি যে ইডব্লিউ ওয়াকারের মতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং তাদের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন বলে। এই ইডব্লিউ ওয়াকার বিখ্যাত ফিনান্সবিদ, তিনি বলেছেন যে এই মানে কোনো ব্যবসায়ের আর্থিক পরিকল্পনা, এবং আর্থিক শুধু পরিকল্পনা নিলেই হবে না, সেই আর্থিক পরিকল্পনার মধ্যে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন খাতের মধ্যে, সেক্টরের মধ্যে সমন্বয় সাধন করতে হবে এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং তাদের নিয়ন্ত্রণ করে আমরা যেই মুনাফা পাবো, সেই মুনাফার আবার কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই সব কিছু মিলে যে কার্যাবলী, তাকে বলা হয় অর্থায়ন। তার মানে আমরা এখন একটি উপসংহারে আসি যে এতক্ষণ আমরা ছবির মাধ্যমে এবং বিভিন্ন সংজ্ঞা পর্যালোচনা করে আমরা অর্থায়ন কি পেলাম? অর্থায়ন শুধু আসলে কোনো ব্যক্তির হতে পারে, প্রতিষ্ঠানের হতে পারে, সরকারের হতে পারে। সেই জন্য অর্থায়ন বলতে আমরা সর্বশেষে কি বলতে পারি? যে অর্থায়ন হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ, অর্থের ব্যবহার বিষয়ক ঘটনা ও নীতি ও কার্যাবলীকে অর্থায়ন বা ফিনান্স বলে। চলো আমরা এখন অর্থায়ন সম্পর্কে একটি বিশেষ তথ্য দেই। আমরা এতক্ষণ যে অর্থায়ন পড়লাম, এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অর্থায়নের তথ্য আছে। সেটা হচ্ছে কি, আসলে অর্থায়ন একটি আলাদা বিষয় ছিল না, পৃথক বিষয় ছিল না। এটি এই পৃথক বিষয় হিসেবে স্বীকৃত পায় হচ্ছে 19 শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 1897 সালে থমাস এল গ্রিন তার প্রণীত গ্রন্থ কর্পোরেট স্টাডি অফ ফিনান্স গ্রন্থের মাধ্যমে তিনি ফিনান্সকে বা অর্থায়নকে একটি আলাদা বিষয়, আলাদা শাস্ত্র, স্টাডি হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন। এবং ফিনান্সকে বা অর্থকে বলা হয় কি? ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়, লাইফ ব্লাড বলা হয়। কেন বলা হয়? যে এই অর্থ ছাড়া আসলে আমরা ব্যবসা করতে পারি না। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা হোক বা জনগণের কল্যাণের উদ্দেশ্যে কোনো কাজ হোক, যে কোনো আমরা কিছুই গ্রহণ করি না কেন, প্রকল্প গ্রহণ করি না কেন, সেগুলো আমরা কি করতে পারি না? টাকা ছাড়া, আমরা মূলধন ছাড়া কোনো কিছু আর্থিক পরিকল্পনা গ্রহণ আমাদের পক্ষে সম্ভব না। একজন মানুষের শরীরে যেমন রক্ত ছাড়া সে মানুষ বাঁচে না, জীবনী শক্তির অন্যতম ধারক হচ্ছে ব্লাড, সেরকম ব্যবসার প্রধান বা অন্যতম শক্তি হচ্ছে, জীবনী শক্তি হচ্ছে কি? অর্থ। সেই জন্য অর্থকে বলা হয় কি? ব্যবসার বা প্রতিষ্ঠানের বা একটি দেশের জীবনী শক্তি। মূলধন হচ্ছে একটি দেশের একটি প্রতিষ্ঠানের বা একটি ব্যক্তির বা একটি পরিবারের কি? জীবনী শক্তি। অর্থ ছাড়া আমরা চলতে পারি না, এটি বোঝানো হয়েছে। এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের অনুধাবনের প্রশ্নে থাকে মাঝে মাঝে, সেজন্য এটি সম্পর্কে আরেকটু ভালোভাবে পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন অর্থায়নের কার্যাবলী সম্পর্কে জানি। অর্থায়নের কার্যাবলী কি? মানে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্র বা কোনো দেশের সরকার অর্থায়ন করতে হলে, অর্থায়ন সম্পর্কিত যে কাজগুলো করতে হবে বা কোথাও বিনিয়োগ করতে হলে যে কাজগুলো করতে হবে, সেটাই হচ্ছে অর্থায়নের কার্যাবলী। আমরা চলো যে দেখি অর্থায়নের কার্যাবলী কি। প্রথমেই আছে আর্থিক পরিকল্পনা, অর্থাৎ কোথাও যদি বিনিয়োগ করতে হয় তাহলে কি করতে হবে? অর্থ মানে পরিকল্পনা গ্রহণ করতে হবে যে কোন খাতে বিনিয়োগ করাটা লাভজনক হবে, কোন খাতে কত টাকা খরচ হবে, কিভাবে টাকা আসবে, কত বছর পরে এই বিনিয়োগকৃত টাকা থেকে মুনাফা আসবে এবং মুনাফা কিভাবে বন্টন হবে,
প্রকল্পটি লাভজনক হবে কিনা, কাদের জন্য এই প্রকল্পটি করা হবে, সবকিছু মিলিয়ে আমাদের কি করতে হবে, সবকিছু মিলিয়ে আমাদের পরিকল্পনা বা নকশা করতে হবে। তা এইটাকে বলা হয় কি আর্থিক পরিকল্পনা। তার মানে অর্থায়নের কার্যাবলীর প্রথম স্টেপই হচ্ছে, কাজই হচ্ছে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে কি, যে আর্থিক পরিকল্পনা আমরা গ্রহণ করলাম, তাহলে আমরা এই আর্থিক পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমরা মূলধন কোথা থেকে সংগ্রহ করব, সেটি আমাদেরকে করতে হবে। মূলধন কোন কোন খাত থেকে আমাদের আসবে, সেই উৎসগুলো কার কাছ থেকে আমরা মূলধন পাবো, আমার নিজের কাছে মূলধন কত আছে বা অন্য কোন প্রতিষ্ঠান থেকে মূলধন পাবো, সেটি সেই উৎসগুলো শনাক্ত করতে হবে। তারপরে হচ্ছে কি তহবিল সংগ্রহ। এই যে উৎসগুলো যে আমরা শনাক্ত করলাম, সেই উৎসগুলোর উৎসগুলো থেকে আমাদের কি করতে হবে, উৎসগুলো শুধু চিহ্নিত করলেই হবে না, সেইগুলো থেকে আবার আমাদেরকে অর্থ কালেক্ট করতে হবে, অর্থ সংগ্রহ করে আনতে হবে। এবং অর্থ যে আমরা যেই উৎস থেকে সংগ্রহ করব, আমরা চেষ্টা করব যে এই উৎসগুলোর থেকে যেন খরচ কম হয়, যেই উৎসগুলো থেকে অর্থ সংগ্রহ করার, তহবিল সংগ্রহ করার খরচ কম, সেই উৎসগুলোকে আমরা বেছে নিব। তারপরে আছে যে কি মূল তহবিল বিনিয়োগ, যে আমরা তহবিল সংগ্রহ করার পরে আমরা তহবিল বিনিয়োগ করব। যে মানে অর্থ সংগ্রহ করে বসিয়ে রাখলে চলবে না, সেটাকে বাস্তবে রূপ দিতে হবে, সেটাকে বিনিয়োগে রূপান্তর করতে হবে, উৎপাদন শুরু করতে হবে, বা সেই প্রজেক্টের প্রক্রিয়া শুরু করতে হবে। তারপরে আমাদের কি তহবিল সংরক্ষণ, যে বিনিয়োগ করার পরে আমাদের কি হলো, আমাদের একটি তহবিল যে গঠন হলো, মূলধন গঠন হলো, সেই তহবিল কি করতে হবে, বিনিয়োগ থেকে যে আমাদের মুনাফা আসবে বা আয় আসবে, সেটিকে আমাদের সংরক্ষণ করতে হবে, সেটিকে আমাকে প্রিজার্ভ করতে হবে, যেন আমরা ভবিষ্যতে ব্যবসার কাজে ব্যবহার করতে পারি, বা নিজের ব্যক্তিগত কাজে খরচ করতে পারি, বা ব্যবসাকে অন্য নতুন নতুন ব্যবসা শুরু করতে পারি। সেই জন্য আমাদের তহবিল সংরক্ষণ করতে হবে। তারপরে তহবিল সংরক্ষণের সাথে সাথে আমাদের কি করতে হবে, আমাদের যে বিনিয়োগের ফলে যে মুনাফা আসবে, সেই মুনাফাটা কি করতে হয়, মুনাফা বন্টন করতে হবে। মুনাফা হতে পারে যে মুনাফার একটি অংশ এই যে যে বিদ্যমান ব্যবসা বা বিদ্যমান যে প্রজেক্ট আছে, সেই প্রকল্প আছে, সেই প্রকল্পটির জন্য মুনাফার একটা অংশ বিনিয়োগ করা হয়, আবার পুনর্বিনিয়োগ করা হয়। আরেকটি অংশ হতে পারে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজের খরচের জন্য, পারিবারিক খরচের জন্য রাখতে পারে মুনাফার অংশ। আবার মুনাফার একটি অংশ আবার অবন্টিতও থেকে যায়, যেন প্রতিষ্ঠানের বা প্রজেক্টের বিপদকালীন সময়ে, আপদকালীন সময়ে সেই অংশটা খরচ করা যায়। এইভাবে কি করতে পারে, যে আর্থিক কার্যাবলীগুলো আমাদের হচ্ছে এইগুলো, যে প্রথমে করতে হবে কি আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তারপরে আর্থিক পরিকল্পনা গ্রহণের পরে সে কোথা থেকে আমরা আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য টাকা পাবো, অর্থ পাবো, সেটা উৎসগুলোকে চিহ্নিত করতে হবে। উৎস চিহ্নিত করার পরে সেই উৎসগুলো থেকে আমাদের কি করতে হবে, তহবিল সংগ্রহ করতে হবে। তারপরে তহবিল সংগ্রহ করে বসিয়ে রাখা যাবে না, সেটাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার পরে বিনিয়োগ থেকে যে কি হবে, তহবিল সংরক্ষণ করতে হবে, এবং বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় সংরক্ষণ করতে হবে তহবিল হিসাবে, এবং মুনাফা বন্টন করতে হবে। মুনাফার যে প্রাপ্ত মুনাফা হবে, সেই মুনাফা বিভিন্ন খাতে খাতে বন্টন করতে হবে, এবং মুনাফার একটি অংশ ব্যবসার আপদকালীন সময়ের জন্য রেখে দিতে হবে, সেটাকে বলা হয় কি মুনাফা, অবন্টিত মুনাফা। এবং এই মুনাফার আবার একটা অংশ কি আবার নতুন প্রকল্প গ্রহণের জন্য ব্যয় করা হতে পারে, নতুন নতুন ব্যবসা শুরু করতে পারে। চলো শিক্ষার্থীরা, আমরা এই যে অর্থায়নের যে কার্যাবলী, এটি আমরা একটি চক্রের মাধ্যমে দেখাতে পারি, যে আর্থিক পরিকল্পনা, তারপরে উৎস শনাক্তকরণ, তারপরে তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগের পরে তহবিল সংগ্রহ, মুনাফা বন্টনের পরে আবার নতুন নতুন আবার আর্থিক পরিকল্পনা গ্রহণ করা হতে পারে। এইভাবে চক্রটি চলতে থাকে, এবং এভাবে আমরা দেখতে পাই যে একজন ছোট ব্যবসায়ী আস্তে আস্তে কি করেন, তিনি অনেক ধরনের ব্যবসা শুরু করেন এই অর্থায়নের কার্যাবলী চক্রটি সম্পাদনের মাধ্যমে। চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি যে অর্থায়নের উৎসসমূহ। অর্থায়নের উৎসসমূহ কি কি? অর্থায়নের উৎসসমূহ কথা যদি বলতে যাই, অর্থায়নের উৎসসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অভ্যন্তরীণ উৎস, দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক উৎস।
অভ্যন্তরীণ উৎস কি প্রতিষ্ঠান তার নিজের যে উৎসগুলো আছে সেগুলো হলো তার অভ্যন্তরীণ উৎস। যখন তার কোনো প্রকল্প গ্রহণ করার জন্য, কোনো বিনিয়োগ প্রকল্প গ্রহণ করার জন্য, বিনিয়োগ করার জন্য তার অন্যের কাছে, অন্য বাইরের কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা কারো কাছে সে যদি অর্থ সংগ্রহ না করে, সে যদি প্রতিষ্ঠানের মধ্যে যেই এই সম্ভাব্য উৎসগুলো আছে সেগুলো থেকে অর্থ সংগ্রহ করে, তাহলে তাকে বলা হয় অভ্যন্তরীণ উৎস। আর যদি প্রতিষ্ঠানের বাইরে থেকে সে অর্থ সংগ্রহ করে, সেগুলো হচ্ছে বাহ্যিক উৎস। বাহ্যিক উৎসের আবার কতগুলো দুটি ভাগ আছে, একটি হলো প্রাতিষ্ঠানিক উৎস, আরেকটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। চলো এবার আমরা অভ্যন্তরীণ উৎস সমূহ কি কি হতে পারে সেটি দেখি। যে অভ্যন্তরীণ উৎস সমূহের মধ্যে হতে পারে যে সংরক্ষিত মুনাফা। যে আমরা ওই যে একটি কথা বলেছিলাম যে আর্থিক অর্থায়নের কার্যাবলীর মধ্যে যে মুনাফা, অবন্টিত মুনাফা, যে মুনাফার একটা অংশ কি করা হয়, ব্যবসার আপৎকালীন সময়ের জন্য বা জরুরি প্রয়োজনে খরচ করার জন্য মুনাফার একটা অংশ কারোর মধ্যে বন্টন করা হয় না। যেমন মালিক সে বা মানে শ্রমিক, মালিক বা যারা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে বন্টন না করে প্রতিষ্ঠানের জন্য রেখে দেয়। তার সেটারে বলা হয় কি অবন্টিত মুনাফা বা সংরক্ষিত মুনাফা। এই সংরক্ষিত মুনাফা যখন সে নতুন প্রকল্প গ্রহণ করে, তখন সে কি করতে পারে, সে সংরক্ষিত মুনাফা থেকেই প্রথমে টাকা সংগ্রহ করবে। তারপরে যদি না থাকে তাহলে কি করতে পারে, সে বকেয়া সমূহ তার পরিশোধ না করে সেটিও একটি উৎস হতে পারে। প্রতিষ্ঠানের কাছ থেকে যারা টাকা পাবে তাদের টাকা পরিশোধ না করে সেই টাকাটা পরে পরিশোধ করলে পরেও সেটি সাময়িকভাবে স্বল্পমেয়াদী একটি উৎস হতে পারে ব্যবসায়। যেমন এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। তারা কি করে, যে তাদের কাছ থেকে যারা টাকা পাবে তাদের টাকাটা কিছু সময়ের জন্য বকেয়া রেখে দেয়। সেই টাকাটি দিয়ে তারা কি করে, তারা বিনিয়োগকে বৃদ্ধি করতে পারে কিছু সময়ের জন্য। তারপরে হতে পারে অবচয় সঞ্চিতি। আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে ইয়েগুলো আছে, স্থায়ী মূলধন আছে বা মূলধন জাতীয় যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতিগুলো ব্যবহারের ফলে কি হয়, ক্ষয় হয়, মানে এদের দাম কমে যায়। যেমন আমরা একটি বললাম যে একটি মেশিন 5 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন কেনা হলো, 5 বছর মেশিনটি চলার পরে এই মেশিনটি আর 5 লক্ষ টাকায় বিক্রি করা যাবে না। যেমন ধরলাম যে আমরা 1 লক্ষ টাকায় 5 বছর পরে মেশিনটি বিক্রি করা হলো, তার মানে 5 বছর পরে তার কি হয়ে গিয়েছে, তার মূল্য কমে গিয়েছে 4 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দাম ছিল মেশিনের, তার মধ্যে সে ব্যবহারের ফলে এই যে 4 লক্ষ টাকা কমে গেল, সেটা হলো কি অবচয়। এই অবচয়কে কাটিয়ে ওঠার জন্য, সামাল দেওয়ার জন্য প্রতিষ্ঠান কি করে, যে একটি তহবিল গঠন করে এই স্থায়ী মূলধনের এই ব্যবহারজনিত ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য। সেটাকে বলা হয় কি অবচয় সঞ্চিতি। এই অবচয় সঞ্চিতির খাতে যেই তহবিল সংরক্ষণ করে রাখা হয়, সেই খাত থেকেও এই অভ্যন্তরীণ উৎসের টাকা আসতে পারে। কোনো নতুন প্রকল্প গ্রহণ করলে তার প্রতিষ্ঠান সেই খাত থেকে টাকা সংগ্রহ করতে পারে। তারপরে আছে ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যতের জন্য যে আরেকটি হতে পারে যে ব্যবসায় প্রতিষ্ঠান বা ব্যক্তি তার ভবিষ্যতের জন্য যে টাকা জমিয়ে রাখেন, সেগুলো থেকেও কি করতে পারে, সেই অভ্যন্তরীণ উৎস হতে পারে। যেমন ভবিষ্যতের জন্য বিভিন্ন মেয়াদি আমানত হিসাবে রেখে দিতে পারে প্রতিষ্ঠানের নামে, সেগুলো তারা কি করতে পারে, সেগুলো থেকে অর্থ সংগ্রহ করতে পারে। তারপরে হতে পারে যে তার এই উৎসগুলো যদি কার্যকরী না হয়, তাহলে হতে পারে যে স্থায়ী সম্পদ বিক্রি করেও অনেক সময় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ যেগুলো অব্যবহৃত হিসেবে পড়ে আছে, যেমন বাড়তি জমি পড়ে আছে, সেটা বিক্রি করে সে নতুন বিনিয়োগ করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো যে অভ্যন্তরীণ উৎসগুলো কি হবে। অভ্যন্তরীণ উৎসগুলো প্রতিষ্ঠানের বা ব্যক্তির বা রাষ্ট্রের একেবারে নিজস্ব উৎস। এগুলোর জন্য তার কারো কাছে হাত পাততে হয় না। তার বিভিন্ন
উদ্দেশ্যে যেই তহবিলগুলো সংরক্ষণ করা ছিল সেই তহবিলগুলো থেকেই আসলে সে যখন টাকা সংগ্রহ করে সেগুলো হচ্ছে তার কি অভ্যন্তরীণ উৎস। সেগুলো যদি না হয় তারপরে সে কি করে তার নিজের স্থায়ী সম্পদ যেটা অব্যবহৃত হিসেবে পড়ে আছে সেটা সে বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারে। সেগুলো হচ্ছে তার ব্যক্তির বা প্রতিষ্ঠানের কি অভ্যন্তরীণ উৎসসমূহ। চলো এবার আমরা বাহ্যিক উৎসসমূহ দেখি। আমরা আগেই বলেছিলাম যে বাহ্যিক উৎসসমূহ হচ্ছে দুই ধরনের, একটা হলো কি প্রাতিষ্ঠানিক উৎস আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে কি, যে প্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের ঋণ। বাণিজ্যিক ব্যাংক কোনো নতুন শিল্প গঠন বা নতুন কারখানা বা ফার্ম দেওয়ার ক্ষেত্রে বা পুরাতন ফার্মের সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে থাকে। আর বিনিয়োগ ব্যাংকের ঋণ হচ্ছে কি বিনিয়োগ ব্যাংকের ঋণ, বিনিয়োগ ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে এই নতুন শিল্প কারখানা গড়ে তোলার জন্য বা বিনিয়োগ করার জন্য। তারপরে বীমা কোম্পানি ও কিছু ঋণ দিয়ে থাকে, স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শব্দের ইয়েগুলো সোর্সগুলো আমরা একটু পরে পড়বো, সেজন্য আমি এখন এগুলো বলছি না। বীমা কোম্পানিও আমাদের কি করতে পারে, স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী ঋণ দিতে পারে, এবং যেগুলো কম ঝুঁকিপূর্ণ খাত সেইগুলোতে বীমা কোম্পানি ঋণ দিয়ে থাকে। তারপরে পুঁজিবাজার, পুঁজিবাজার থেকেও ঋণ নিয়ে নতুন প্রকল্প বা প্রজেক্ট গ্রহণ করা যেতে পারে। পুঁজিবাজার হচ্ছে কি, যে যখন ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের টাকা না থাকে তখন কি করে সে জনগণের কাছ থেকে, জনগণের কাছে তার ব্যবসায়ের মালিকানা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সে বিক্রি করে, মালিকানা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে বিক্রি করে, মালিকানা বিক্রি করে, শেয়ার বিক্রি করে সে কি করতে পারে, টাকা সংগ্রহ করতে পারে। সেটি করে কিসের মাধ্যমে, পুঁজিবাজারের মাধ্যমে। পুঁজিবাজার হচ্ছে একটি দীর্ঘমেয়াদী আর্থিক বাজার। সেটা আমরা একটা যদি উদাহরণ দিই, তোমরা শেয়ার বাজারের নাম সবাই জানো, শেয়ার বাজার হচ্ছে একটি পুঁজিবাজার যেটি দীর্ঘমেয়াদী মূলধনের বাজার। মানে বড় কোম্পানি দিতে গেলে, বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে তখন কি করা হয়, জনগণের ছোট ছোট মূলধন সংগ্রহ করে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়। তারপর হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকেও টাকা সংগ্রহ করতে পারে, যেমন বিভিন্ন বীমা কোম্পানি বা বিভিন্ন বিশেষায়িত ব্যাংক, যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, এইসব থেকে, গৃহঋণ ব্যাংক, এইসব থেকেও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকেও দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী ঋণ তারা নিতে পারে, নিয়ে ইয়ে করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যেই ঋণগুলো উৎসগুলোর কথা বললাম, যে উৎসগুলো থেকে ঋণ নিয়ে নতুন মানে প্রকল্প গ্রহণ করা যায় বা বিনিয়োগ করা যায়, আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, সেগুলো হচ্ছে কি সবই প্রতিষ্ঠানের কাছে যেতে হয়। এগুলো সবই প্রতিষ্ঠান, এগুলোর বিরুদ্ধে কি করতে পারা যায়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। এই প্রতিষ্ঠানগুলো যেমন কোনো কেউ তার পাওনা টাকা না দিলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে, সেরকম কোনো ব্যক্তি যদি তা এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাকা পায় তাহলেও তারাও আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। তার মানে এই প্রতিষ্ঠানগুলোর আইনগত সত্তা আছে বা ভিত্তি আছে। এইগুলোকে বলা হয় কি, প্রাতিষ্ঠানিক উৎস। আর অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে কি, যে প্রতিষ্ঠান না কিন্তু কিছু উৎস আছে, এই প্রতিষ্ঠানের বাইরেও কিছু উৎস আছে যেগুলো থেকে কি করতে পারে, কোনো আর্থিক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইয়ে করতে পারে, অর্থ সংগ্রহ করতে পারে। সেগুলো হচ্ছে কি অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান। প্রথমেই আসতে পারে যে কোনো ব্যক্তি যদি আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চায় তাহলে কি করতে পারে, সে তার বন্ধু বান্ধব, তার নিজের টাকা না থাকলে, নিজের মূলধন না থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে সে মূলধন সংগ্রহ করতে পারে। তারপরে হতে পারে যে একেবারে যারা এই মূলধন নিয়ে ব্যবসা করে এবং চওড়া সুদের বিনিময়ে টাকা ধার দেয়, তারা হলো কারা, মহাজন ও সুদের কারবারি, এদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা যায়। তারপরে হতে পারে যে বন্ধক, মানে তার স্থায়ী কোনো সম্পদ জমা দেওয়ার ভিত্তিতে, জমাদানের ভিত্তিতে সে কি কিছু টাকা সংগ্রহ করতে পারে, যে বাড়ির দলিল, তারপরে তার স্বর্ণের অলংকার, এইসব জমা রেখে কি করতে পারে, ঋণ গ্রহণ করতে পারে। সেটাকে বলা হয় কি, বন্ধক ঋণ বা বন্ধক। তারপরে ব্যবসা ঋণ, ব্যবসায়ের উদ্দেশ্যে অনেক সময় অনেক এনজিও ঋণ দিয়ে থাকে, সেগুলো হচ্ছে কি ব্যবসা ঋণ। এগুলো ছিল আমাদের কি বাহ্যিক উৎসসমূহ। এই উৎসগুলোর জন্য সবই আমাদের এগুলো প্রতিষ্ঠানের বাইরে যেতে হয়।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এতক্ষণ যে বলছিলাম যে বিভিন্ন মেয়াদে ঋণ গ্রহণ করা যায় সময়ের ভিত্তিতে, যখন উৎসগুলোকে আমরা যে এতক্ষণ যে উৎসগুলোর কথা আলোচনা করলাম, অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস, বিশেষ করে বাহ্যিক উৎসের সময় আমরা বিভিন্ন মেয়াদের কথা বলেছিলাম, স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী, দীর্ঘমেয়াদী। এই মেয়াদগুলো, মেয়াদের ভিত্তিতে তহবিলের উৎসসমূহকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, 3টি ভাগে ভাগ করা যায়। একটা হলো কি স্বল্প মেয়াদী অর্থায়ন, যখন অর্থায়ন বা কারো কাছ থেকে আমরা টাকা 1 বছর বা কম সময়ের জন্য ঋণ পাই, সেটা হচ্ছে কি স্বল্প মেয়াদী অর্থায়ন। তারপরে হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা কোনো কারো কাছ থেকে যখন আমরা 1 থেকে 7 বছরের জন্য কি মূলধন সংগ্রহ করি, অর্থ সংগ্রহ করতে পারি এবং এর মধ্যে তার টাকা ফেরত দিতে হয়, তাহলে সেটাকে বলা হয় কি মধ্যম মেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন কি 7 থেকে 20 বছরের মধ্যে আমরা অর্থ সংগ্রহ মানে জন্য 7 থেকে 20 বছরের জন্য অর্থ সংগ্রহ করতে পারি এবং তারপরে আমাদের টাকা ধারকৃত অর্থ, ঋণকৃত অর্থ ফেরত দিতে হয়, সেটাকে বলা হয় কি দীর্ঘমেয়াদী অর্থায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এবার মেয়াদের ভিত্তিতে তহবিল সমূহের উদাহরণ একটু আমরা দেখি। সেটা হচ্ছে কি স্বল্প মেয়াদী অর্থায়নের আমরা কি বলেছিলাম যে 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়নের যে উৎসগুলো থেকে আমরা ঋণ পাই অর্থায়নের জন্য, সেই উৎসগুলো হচ্ছে কি স্বল্প মেয়াদী অর্থায়ন। যেমন আমরা বিশেষ করে চলতি সম্পদ যেগুলো চলতি সম্পদ যেগুলো আছে সেগুলোর জন্য আমরা যে অর্থায়ন বা ঋণ গ্রহণ করা হয় সেগুলো হলো স্বল্প মেয়াদী অর্থায়ন। এখানে চলতি সম্পদগুলো কি কি, যেমন নগদ টাকা, মজুদ মাল, দেনাদার, প্রাপ্য বিল, ব্যাংকে রক্ষিত টাকা, এইগুলো হচ্ছে আমাদের কি চলতি সম্পদ। এগুলোর জন্য আমাদের যে অর্থায়ন বা ঋণ গ্রহণ করা হয় সেটাকে বলা হয় কি স্বল্প মেয়াদী অর্থায়ন। এখানে এখানে প্রাপ্য বিল একটা শব্দ আসছে। এই বিল হচ্ছে কি, এখানে বিল, প্রাপ্য বিল হচ্ছে এমন একটি বিল বা এমন একটি সার্টিফিকেট যেটির মাধ্যমে যে কি একজন টাকা দাবি করতে পারে, একজন আরেকজনের কাছে টাকা দাবি করতে পারে। যে টাকা পাবে তার কাছে এটি হলো প্রাপ্য বিল, আর যে টাকা দিবে তার কাছে এটি হলো প্রদেয় বিল। এবং দেনাদার, দেনাদার হচ্ছে কি মানে যে টাকা যদি কারো কাছ থেকে পাওয়া যায় সে হলো দেনাদার। যে দেনাদার হলো কি, যে টাকা আসবে। আর হলো পাওনাদার হচ্ছে কি টাকা যাবে, যে তার কাছে পাওনাদার হচ্ছে দায় আর দেনাদার হচ্ছে সম্পদ। তারপরে হচ্ছে কি মধ্যম মেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন কি 1 থেকে 7 বছরের জন্য যেই খাতগুলোতে আমরা বিনিয়োগ করি, আর্থিক পরিকল্পনা খাতে বিনিয়োগ করি, সেগুলো হলো মধ্যমেয়াদী বিনিয়োগ করি, বিনিয়োগ করার জন্য অর্থ সংগ্রহ করি বা ঋণ করি, সেগুলো হলো মধ্যমেয়াদী অর্থায়ন। সেই যেমন মেয়াদী ঋণ আমরা ব্যাংক বা বীমা প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন মেয়াদের ঋণ গ্রহণ করতে পারি, সেগুলো হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। তারপরে আবার ইজারা, ইজারার জন্য আমরা মানে অর্থ সংগ্রহ করতে হতে পারে, যে সেই ইজারা হচ্ছে আমাদের মধ্যমেয়াদী অর্থায়ন। ইজারা বলতে কি বোঝায়, আসলে আমাদের সরকারি যে সম্পদ আছে সেই সম্পদগুলো ব্যবহার করার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করতে পারে, এককালীন টাকা জমা দিয়ে সেই সম্পদগুলো কি মানে 1 থেকে 7 বছরের মধ্যে ব্যবহারের জন্য কি স্বত্বাধিকার ক্রয় করতে পারে, সেটাকে বলা হয় ইজারা। যেমন হতে পারে সরকারি খাস জমি ইজারা, সরকারি নদী বা সরকারি খাল এরকম, বা সরকারি টার্মিনাল, এইসব কিছু 1 থেকে 1 বছরের উপরে বা 7 বছরের মধ্যে এরকম ব্যবহার করার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারের কাছে সরকারি কোষাগারে এককালীন টাকা জমা দিয়ে এগুলো ব্যবহারের স্বত্বাধিকারী কিনে আনতে পারে বা এগুলো আয়বর্ধক কাজ হিসেবে ব্যবহার করতে পারে, হলো ইজারা। তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন কি স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য আমরা যে অর্থায়ন করি বা অর্থ সংগ্রহ করি বা ঋণ গ্রহণ করি, সেগুলো হচ্ছে কি দীর্ঘমেয়াদী অর্থায়ন। যেমন স্থায়ী সম্পদ ক্রয়ের মধ্যে কি কি আসতে পারে, যেমন ভূমি ক্রয়, জমি ক্রয়, ইমারত ক্রয়, যে ফ্ল্যাট ক্রয় বা মেশিনারিজ ক্রয়, ভারী মেশিনারিজ ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, এগুলো হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে তাহলে পড়লাম হচ্ছে কি অর্থায়নের ধারণা, তারপরে অর্থায়নের সংজ্ঞা, অর্থায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়, তারপরে পড়লাম হচ্ছে অর্থায়নের কার্যাবলী। অর্থায়নের কার্যাবলীর পরে পড়লাম হলো অর্থায়নের উৎস। অর্থায়নের 2 ধরনের উৎস ছিল,
অর্থায়নের দুই ধরনের উৎস কি কি ছিল, যে একটি অভ্যন্তরীণ উৎস আর একটি ছিল হচ্ছে বাহ্যিক উৎস। বাহ্যিক উৎসের মধ্যে আবার দুই ভাগ ছিল, ছিল হচ্ছে কি আমাদের কি কি ছিল বাহ্যিক উৎসের মধ্যে, প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। এইগুলোর পরে আবার আমরা মেয়াদের ভিত্তিতেও অর্থায়নের উৎসগুলোকে ভাগ করে পড়লাম। এখন চলো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে এইগুলো পড়াগুলো যে আমরা পড়লাম, এই পড়াগুলোর মধ্যে আমাদের তোমাদের প্রশ্ন এখন আসলে তোমরা জানো যে সৃজনশীল হয়, তাহলে এইগুলোর মধ্যে আমাদের আসলে কি কি পড়তে হবে পরীক্ষার প্রস্তুতির জন্য। আমাদের পড়তে হবে সবই, জানতে হলে আমাদের আসলে অনেক পড়তে হবে, কিন্তু পরীক্ষার জন্য আবার ভালোভাবে কিছু কিছু জিনিস গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো সৃজনশীল প্রশ্নের টপিক কি হতে পারে, যখন আমরা এখানে পড়লাম অর্থায়নের সংজ্ঞা, যেটি জ্ঞানমূলক প্রশ্নে মাঝে মাঝে আমরা দেখতে পাই। তারপরে আসতে পারে যে অনুধাবনের প্রশ্নের জন্য, যেমন হতে পারে যে অর্থায়নকে ব্যবসার জীবনী শক্তি বলা হয় কেন, ব্যবসায় অর্থায়নের গুরুত্ব সংক্ষেপে লেখো। এগুলো তোমাদের ভালো করে পড়তে হতে পারে। তারপরে আসতে পারে প্রয়োগের প্রশ্নের টপিক হতে পারে কি, যে আমরা এই যে এগুলো পড়লাম, কি অর্থায়নের কার্যাবলী পড়লাম, তোমাদের উদ্দীপক দিল, সেই উদ্দীপক থেকে তোমাদের অর্থায়নের কার্যাবলী খুঁজে খুঁজে বের করে দিতে হবে, এবং কেন এগুলোকে অর্থায়নের কার্যাবলী বলা হয়, অর্থায়নের কাজ কেন, সেটাও সেই যুক্তিটাও তোমাদেরকে শিখতে হবে। তারপরে হতে পারে যে এই যে আমরা যে অর্থায়নের উৎসগুলো পড়লাম, এই অর্থায়নের উৎসগুলো তোমরা উদ্দীপক থেকে খুঁজে বের করতে হবে, এবং এই উৎসগুলো কোন উৎসের মধ্যে পড়ে, সেটা কি অভ্যন্তরীণ উৎসে পড়ে, নাকি বাহ্যিক উৎসে পড়ে, নাকি প্রাতিষ্ঠানিক উৎসে পড়ে, অপ্রাতিষ্ঠানিক উৎসে পড়ে, এবং একই নাকি মেয়াদি উৎসে পড়ে, কোন মেয়াদি উৎসে পড়ে। তা আবার এমন হতে পারে যে একটি উৎস মানে একটি উৎস একাধিক উৎসের সাথে সম্পর্কিত হতে পারে। যেমন কি আমরা শুরুতেই একটি উদাহরণ দিয়েছিলাম, যে একটি সুপার শপের দেখেছিলাম, যে আমরা বলেছিলাম যে আমাদের ক্লাসের কোনো একজন শিক্ষার্থীর বাবা এরকম একটি সুপার শপ দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, আর্থিক পরিকল্পনা, তাহলে তার মানে তিনি আর্থিক পরিকল্পনা গ্রহণ করেছেন। তাহলে এই সুপার শপটি যে দেয়ার, তাহলে তিনি অর্থায়নের উৎস তিনি কি করেছেন, তার নিজের কাছে টাকা ছিল এবং নিজের টাকায় হবে না বলে তিনি তার বন্ধুর কাছ থেকে টাকা নিলেন। তাহলে তার এই ক্ষেত্রে তার আর্থিক পরিকল্পনার উৎস কি কি হলো, উৎস হলো কি তার নিজের উৎস, ব্যক্তিগত উৎস, এবং আবার কি উৎস হলো যে অপ্রাতিষ্ঠানিক উৎস, যে বন্ধুর কাছ থেকে নিজের টাকা না থাকায় তিনি বন্ধুর কাছ থেকে ধার নিয়েছেন। তাহলে এটা কি হলো, অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কি বন্ধু। তারপরে হচ্ছে কি এটা শ্রেণীবিন্যাস করা, তাই এই উৎসটা কোন উৎসের মধ্যে গেল, এই যে বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, তাহলে এই উৎসটা কোন উৎসে গেল, বাহ্যিক উৎসে গেল। সে নিজের তার নিজের উৎস আছে, অভ্যন্তরীণ উৎস হলো তার নিজের টাকাটা, আর বাহ্যিক উৎস হচ্ছে কি তার বন্ধুর কাছ থেকে ধার নিলেন, সেটা হলো বাহ্যিক উৎস। বাহ্যিক উৎসের মধ্যেও আবার সেটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। তাহলে এইভাবে আমাদের উৎস খুঁজে বের করতে হবে এবং উৎসের শ্রেণীবিন্যাস নির্ধারণ করতে হবে, মানে উৎসের প্রকৃতিকে সুনির্দিষ্টভাবে বলতে হবে। এগুলো হলো আমাদের প্রয়োগের প্রশ্ন। আজকের ক্লাসে সেরকম কোনো আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন এরকম নাই, তা আমরা এইগুলো আর কি একটু গুরুত্ব দিয়ে পড়বো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। যারা এতক্ষণ আমার ক্লাস দেখেছেন এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। তোমরা সবাই নিয়ম কানুন মেনে ঘরে থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, কারণ অসুখ হওয়ার পরে সেটাকে সারানোর চেয়ে কি এটাকে প্রতিরোধ করা হলো বেশি জরুরি এবং সহজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায় 6 নিয়ে। তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।